আমাদের আজকের নাটক নিশি মৃগয়া। রচনা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রযোজনা আব্দুল মালেক খান। নাট্যানুষ্ঠান নিশি মৃগয়া। অসম্ভব। অসম্ভব বলে কথাটা নাকি কেবল তাদেরই অভিধানে পাওয়া যায়। থামো, আর তত্ত্ব কথা শোনাতে হবে না। আমি যে বোকা সে কথা আমি ভালো করেই জানি। আশ্চর্য, কি বুদ্ধি তোমার পপি! মানুষের পক্ষে নিজেকে জানাই নাকি সবচেয়ে কঠিন কাজ। বেকায়দায় ফেলে যত খুশি চিমটি কেটে নাও। তোমাকে বেকায়দায় ফেলেছি আমি? নয়তো কি, দুদিন আগে ভার্সিটি বন্ধ হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আজও আমি ঢাকায় কেন? আজ তো আমার মায়ের কাছে থাকার কথা। 2 দিন আগে গেলে অমন সুন্দর কালচারাল ফাংশনটা মিস করতে, আর শ্রোতারা মিস করতো তোমার অপূর্ব আবৃত্তি। থাক, আর গ্যাস দিতে হবে না। তুমি ভালো করেই জানো আমি তো সত্যি কথাই বলছি। সবার প্রশংসায় তখন তো লাল হয়ে উঠেছিলে। এই, কখনো না। তারপর কালকের পিকনিকটা কি দারুণ জমেছিল বলো তো? তোমাদের জন্য দারুণ, কিন্তু আমার পক্ষে কিছুটা নিদারুণই ছিল। নিদারুণ? কেন কেন? সবার সাথে হই হুল্লোড় আমিও করেছি ঠিকই, কিন্তু ঘুরে ফিরে কেবলই মায়ের থমথমে উদ্বিগ্ন মুখ চোখের সামনে ভেসে উঠছিল, আর সব আনন্দের আমেজ খাট্টা হয়ে যাচ্ছিল। মাকে তুমি খুব ভালোবাসো না পপি? মা ছাড়া আমার আর কে আছে জাহিদ? তা ঠিক। আচ্ছা, তোমার বাবাকে মনে পড়ে না? আচ্ছা আচ্ছা, কুয়াশার মধ্য দিয়ে দেখা মানুষের মতো। আমারও মাকে ওই রকমই মনে পড়ে, ঝাপসা ঝাপসা। ভবিষ্যতে কি হবে জানি না, তবে একটা বিষয়ে আমাদের মধ্যে আশ্চর্য মিল দেখা যায়। সেটা কি? আমাদের দুজনের কেউই একই সঙ্গে বাবা আর মার ভালোবাসা পায়নি, অন্তত সজ্ঞানে নয়। তা ঠিক, কিন্তু যা হয়নি তা ভেবে মন খারাপ করে লাভ কি? না, মন খারাপ করি না। আমার মায়ের মধ্যে আমি সব পেয়েছি, অগাধ ভালোবাসা আর আর ইদানিং একটা অদ্ভুত ভয়। ভয়? কিন্তু তিনি তো এখনো তোমার হেডমিস্ট্রেস নন। না, এখন শুধুই মা। তার ছাত্রীদেরও তাকে কখনো ভয় করার দরকার হয়নি, তারা তাকে ভক্তি করে, ভালোবাসে। তবে তোমার ভয় কেন? কোনো কারণে মাকে এতটুকু দুঃখ দেওয়ার ভয়। তাই তো এই 2 দিনের কোনো আনন্দই আমার জন্য নিছক আনন্দ হয়ে ধরা দেয়নি। পপি, তুমি আমাকেও ভয় পাইয়ে দিচ্ছ। তোমার আবার ভয় কিসের? ভয়ের উৎসটা বোধহয় দুজনেরই এক। কিন্তু সে কথা আজ থাক। তুমি তাহলে কাল বিকেলের গাড়িতে যাচ্ছ? হ্যাঁ। বেশ, তাই চলো। মানে, তুমি আবার কোথায় যাবে? তুমি যে শহরে যাচ্ছ সেখানেই। ওখানে তোমার কি আছে? বর্তমানে আমার আব্বা সেখানে সশরীরে বিরাজ করছেন। হেয়ালি রেখে একটু বুঝিয়ে বলো তো, তোমার আব্বা ওখানে কি করছেন? আব্বা ইঞ্জিনিয়ার, তা তো জানোই। জানি, নামজাদা ইঞ্জিনিয়ার। আব্বার একটা বড়সড় ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। তাও শুনেছি তোমার কাছে। তোমাদের শহর থেকে কয়েক মাইল দূরে একটা ব্রিজ তৈরির কাজ নিয়েছেন তিনি। ওটা করতে গিয়ে এর আগে নাকি অনেকেই ফেল মেরেছেন। আব্বা তাই এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। নদীটা নাকি ছোট কিন্তু দুরন্ত, সেটাকে তিনি বশ মানাবেনই। ও, শহরে সাময়িকভাবে একটা বাড়িও ভাড়া নিয়েছেন। সকালে জিপ নিয়ে সাইটে যান, সন্ধ্যায় ফিরে আসেন। কোনো কোনো দিন নাকি বেশ রাতও হয়ে যায়। খুবই জেদি মানুষ বুঝি। বেপরোয়া। তোমাকে দেখে কিছুটা আন্দাজ করা যায়। সামান্যই। যাকে ওসব, আমি যাই রিজার্ভেশনের ব্যবস্থা করতে, আর আব্বাকে একটা ট্রাঙ্ক। এই দাঁড়াও, টাকা নিয়ে যাও। অবশ্যই নেব, পরে। তুমি সময় মতো স্টেশনে পৌঁছে যেও। আচ্ছা।
ওই যে সামনে স্কুল বাড়ি, ভেতরে মাই কোয়ার্টার। নেমে নাস্তা খেয়ে যাবে নাকি? এক্ষুনি তোমার মায়ের সামনে পড়তে চাচ্ছি না। বাসায় গিয়ে গোসল আর নাস্তা সেরে একটা লম্বা ঘুম দেবো। হেডমিস্ট্রেসের মুখোমুখি হওয়ার আগে নার্ভগুলো একটু শক্ত করে নেওয়া দরকার। সেই ভালো। আমিও ততক্ষণে মায়ের মেজাজটা একটু মোলায়েম করে রাখি। এখন স্কুল ছুটি। ওই যে মা বেরিয়ে আসছে, বেশ বোঝা যাচ্ছে কদিন থেকেই কান খাড়া করেছিল। বাবা, মেঘ থমথমে মুখ। ও শরতের মেঘ কেটে যাবে, আমিও কেটে পড়ি। তুমি নামো, আমাদের বাসার ঠিকানা তোমাকে দিয়েছি, এসে আবহাওয়া বার্তা শুনিয়ে যাও। আচ্ছা। মা কেমন আছে মা? আসতে দেরি করলে কেন? সে কথা কি এখানেই বলতে হবে? না, ঘরে এসো। এবার বলো, কি বলবো মা? আসতে 3 দিন দেরি হলো কেন? 3 দিন নয় মা, 2 দিন। একদিন তো পথে। 2 দিন বিলম্বেরই বা কারণ কি? এরকম করে কথা বলছো কেন মা? একটু মায়ের মতো করে বলো। এতদিন পরে এলাম। পপি, বিশ্বাস করো মা, আসবার জন্য আমি ছটফট করছিলাম, কিন্তু ওরা কিছুতেই ছাড়লো না। ওরা কারা? ওই যে ক্যাম্পাসে সবাই আর কি। কেন? একটা কালচারাল ফাংশন ছিল, নবীন বরণ আর কি। পরের দিন পিকনিক। জিপে করে তোমাকে নামিয়ে দিয়ে গেল ও ছেলেটিকে? ও ও জাহিদ, ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। ওকে আর কখনো এই শহরে দেখেছি বলে তো মনে হয় না। না, ওরা এখানকার না। ওর বাবা মস্ত বড় ইঞ্জিনিয়ার। নদীর উপরে একটা ব্রিজ হচ্ছে না, ওর বাবাই সেটা করছেন। তাতে তোমারই বাকি আমারই বাকি? না, তুমি জিজ্ঞেস করছিলে তো। জাহিদ বাবার একমাত্র ছেলে, ওর মা নেই। ছুটি কাটাতে বাবার কাছে এসেছে। বড় ইঞ্জিনিয়ারের একমাত্র ছেলে, অবশ্যই বড় লোক, অর্থাৎ পয়সাওয়ালা লোক। ওদের সংস্রব আমাদের এড়িয়ে চলাই ভালো। তুমি স্কুল শিক্ষয়িত্রীর মেয়ে। মা, জাহিদ ব্রিলিয়ান্ট ছাত্র, খুব ভালো ছেলে। ভালো মন্দের তুমি কি জানো? না, সবাই বলে কি না, আর আমিও বেশ কিছু কাল ধরে দেখছি তো। কিছুই দেখনি। জীবনকে দেখা এখন পর্যন্ত তোমার শুরুই হয়নি। থাকো সব। স্কুল নিয়ে আমি হিমশিম খাচ্ছি। যে কদিন আছো আমার কাছে কাছে থেকে একটু সাহায্য করবে। এখন যাও, নাস্তা করে বিশ্রাম করো। যাচ্ছি। পরিচয় দিলে তুমিও হয়তো ওদের চিনতে পারবে মা। কি পরিচয়? তোমার বাপের বাড়ি সুবর্ণপুরে তো। জাহিদ বলছিল ওরাও মূলে সেখানকারই লোক, উঁচু বংশ, চৌধুরী বাড়ি। জাহিদের বাবার নাম তৌফিক চৌধুরী। ওর দাদা রফিকুল্লাহ চৌধুরী নাকি খুব জাদরের লোক ছিলেন। চিনতে পেরেছো মা? না, তুমি এখন যাও। যাই মা। সুবর্ণপুরের চৌধুরী পরিবার, এতকাল পরে আবার তারা আমার জীবনে অশুভ ছায়া ফেলতে এসেছে। কিন্তু তা হবে না, হতে দেব না। তৌফিক চৌধুরী, তার বাপ জাঁতরেল রফিকুল্লাহ চৌধুরী, সামন্ত যুগের শেষ প্রেতচ্ছায়া। তোমায় একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। গড়গড়াটা একটু বন্ধ করলে সুবিধে হতো। আশ্চর্য, এতকাল পরে আজ নতুন কথা শোনালে তুমি। আমার গড়গড়ার শব্দ তোমার গলার আওয়াজ কোনোদিন দাবি দিতে পেরেছে বলে তো মনে পড়ে না রাশিদা। ঠাট্টা রেখে যা বলছি শোনো। বেশ তো বলো, কান পেতে আছি। তৌফিকের ইঞ্জিনিয়ারিং পাশের খবর তো বেরুলো। হুম এবার আমার ছেলের বউ এনে দাও। হুম আমার আপত্তি নেই, বরং তোমার মতোই আগ্রহ আছে। এটা তো আমার একটা সামাজিক কর্তব্য। শোনো, আমিও বসে নেই, খোঁজখবর নিচ্ছি, যাচাই বাছাই করছি। আর বিয়ে বললেই তো আর বিয়ে হলো না। সব দিক থেকে একটি ভালো পাত্রী দরকার। সে তোমাকে ভাবতে হবে না, পাত্রী আমি ঠিক করে রেখেছি। তৌফিকেরও বোধহয় পছন্দ। তাই নাকি? কোথায়? আগে বলো, তুমি মত দেবে তো? আহা, আগে শুনে দেখি মত দেওয়া যায় কি না। হাই স্কুলের হেডমাস্টার আবেদিন মিয়ার মেয়ে রোকেয়া, খুব ভালো মেয়ে। কি বললে? আবেদিন মাস্টারের মেয়ের সাথে চৌধুরী বাড়ির ছেলের বিয়ে? কেন, দোষের কি? মেয়ে দেখতে চমৎকার, মিষ্টি স্বভাব, পড়াশোনাও খুব ভালো, বিএ ক্লাসে পড়ছে। ছি 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 রাশিদা,
চৌধুরী বাড়ির বউ হয়ে তোমার রুচি এত নিচে নেমে গেছে? এতে নিচে নামার কি হলো আমি তো বুঝতে পারছি না। তা বটে, স্ত্রী বুদ্ধি তো। এ নিশ্চয়ই ভেজা বেড়াল আবেদিন মাস্টারের কারসাজি। সেই তলে তলে তার মেয়েটাকে দিয়ে তৌফিকের মাথাটা খেয়েছে। না না, এতে মাস্টার সাহেবের কোনো দোষ নেই। ওরা দুজনে ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। থামো তুমি। আবেদিন মাস্টারের 14 পুরুষ বলতে গেলে চৌধুরী বাড়ির আশ্রিত, আর ও বেটা দুপাতা লেখাপড়া শিখে চৌধুরী বাড়ি মেয়ে বিয়ে দিতে চায়? এত বড় দুঃসাহস! ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। দোহাই তোমার, এ নিয়ে বাড়াবাড়ি করো না, লোকে ছিছি করবে। এখানে ইচ্ছে না হয় ছেলের অন্য জায়গায় বিয়ে দিও। সে তো অবশ্যই, ছেলের বিয়ে আমার ইচ্ছে মতোই দেবো। সেই সঙ্গে এ কথাটা মনে রেখো, ছেলে লেখাপড়া শিখে উপযুক্ত হয়েছে, তারও মতামতের দাম আছে। দিনকাল বদলেছে। থামো তুমি, ওসব চলবে না। আমি বেঁচে থাকতে বংশের গায়ে আঁচল লাগতে দেব না। ছেলেকে সব মত ছাড়তে বলো, নয়তো তাকে তেজ্যপুত্র হতে হবে। রোকেয়া, রোকেয়া, আমায় তুমি ভুল বুঝো না রোকেয়া। কই না তো, তোমায় আমি ভুল বুঝবো কেন? তুমি আমার কে? আমি তোমার কেউ না। না, তুমি ধনগর্বী অভিজাত চৌধুরী বংশের ছেলে, আর আমি সামান্য একজন স্কুল মাস্টারের নেহায়েত সাধারণভাবে বেড়ে ওঠা এক তুচ্ছ মেয়ে বই তো নয়। তোমাকে আমি কোনো দিন তুচ্ছ মেয়ে মনে করিনি রোকেয়া। ক্ষণিকের খেলার পুতুলও না। আবেদিন স্যারকেও আমি সমস্ত অন্তর দিয়ে গভীরভাবে শ্রদ্ধা করি। তোমার কথা যদি সত্যিও হয়, আজকের সংকটে তা কোনো কাজে আসবে না। তোমার বাবার বহু যুগ লালিত পাষাণ দেয়ালে তা এতটুকু আঁচড় কাটতে পারবে না। তোমার মা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সে ব্যর্থতা আমি মেনে নেব না রোকেয়া। সময়ের পরিবর্তন হয়েছে। আব্বা সে খবর না রাখলেও আমি তো এ যুগের মানুষ। তোমার সাহস তো কম নয় তৌফিক ভাই। আমাকে বিয়ে করলে তোমার ত্যায্য পুত্র হতে হবে, সে কথা জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু জেনে শুনিয়ে এসেছি। আমাদের ঘরের কথা তোমার কানে পৌঁছুতে আব্বা কসুর করেননি, আর আমি জানবো না? কি করতে চাও তুমি? তুমি একদিন বলেছিলে না সময় মতো সাহস দেখাতে? আজই সেই সময়। চলো চলো, আমরা পালিয়ে যাই। ত্যায্যপুত্র একটা কথার কথা, একটা কড়া ধমক মাত্র। মা আমাদের সঙ্গে আছেন না, পরে সব ঠিক হয়ে যাবে। ও, এই তাহলে তোমার সাহসের উৎস? এই ভরসায় আমি আমার বাবার মুখে কালি লেপে দিয়ে তোমার হাত ধরে পালিয়ে যাব? ছি! কিন্তু এক্ষুনি এছাড়া উপায় কি রোকেয়া? কোনো উপায় নেই। আমার অমন বাবার সম্বন্ধে তোমার বাবার যেসব উক্তি আমার কানে এসেছে, তারপরে চৌধুরী বাড়ির সঙ্গে কোনো সম্পর্কের কথা আমি আর শান্ত মনে ভাবতে পারি না। রোকেয়া, কুমারী মনের প্রথম উন্মুখ ভালোবাসার স্ফটিক পাত্রটি কঠিন আঘাতে চূর্ণ হয়ে গেছে। তাকে আর কুড়িয়ে তোলার চেষ্টা করে কোনো লাভ নেই। আমার উপর মিথ্যে অভিমানে নিজেকে এভাবে যন্ত্রণার নীল কারাগারে সঁপে দিও না রোকেয়া। আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে, এ আমি মেনে নিতে পারি না। তুমি বলো আমাকে কি করতে হবে। পারবে? তুমি বলো। পালিয়ে গিয়ে নয়, এই সুবর্ণপুরে দাঁড়িয়ে তোমার বাবার সমস্ত ক্রোধ উপেক্ষা করে পারবে আমাকে গ্রহণ করতে? কিন্তু রোকেয়া, আমার আব্বাকে তো তুমি ভালো করেই জানো। তার পক্ষে সব কিছু করাই সম্ভব। সে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে, আর তার সবচেয়ে বড় শিকার হবেন তোমার বাবা, আমার আবেদিন স্যার। তাহলে আমাকে মাফ করো তৌফিক ভাই, এই নিশিমৃগয় আর এখানেই শেষ হোক। এখন থেকে আমরা স্মৃতির অ্যালবামে চাপা পড়ে যাব। তারপর কত যন্ত্রণার কণ্টক পথ পেরিয়ে, বহু ক্লেশে, বহু যত্নে মেয়েটাকে নিয়ে এই নিরালা অজ্ঞাতবাসে আশ্রয় নিয়েছি। এখানেও আবার হানা দিয়েছে জাহিদ নামের ছেলেটা, সেই চৌধুরী বংশের অপভ্রংশ। কোথায় চলেছ পপি? এই কোথাও না মা, এই কাছেই। কোথায়? নার্গিসের বাসায়। কেন? কেন আবার? এতদিন পরে এলাম, একটু গল্প করে আসি। এতদিন পরে এসে আমার কাছে একটু বসার কথা তোমার মনে হয়নি? তুমি তো সবসময় স্কুলের কাজ নিয়ে ব্যস্ত, এখনো এক গাদা কাজ নিয়ে বসেছ। সেটা নতুন কিছু নয়। তোমার কি হয়েছে মা? তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না।
মা, তোমার কি শরীর খারাপ? না, না বললে শুনবো। তোমার মুখে চোখে রাজ্যের ক্লান্তির ছাপ। অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম, অবসাদ তো আসতেই চাইবে। তাহলে কিছুদিন বিশ্রাম নাও। সে সময় এখনো আসেনি পপি, আরও কিছুটা পথ বাকি আছে, জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তোমাকে আজ আমি এতটুকু বুঝতে পারছি না মামনি, আমার ভয় করছে। দোহাই তোমার, একটু সহজ হও মা। আয়, আমার কাছে বস। মা, শোন, একটি মেয়ে, অল্প বয়স, তার সামনে নিঃসঙ্গ কঠিন পথ, চারদিকে ভয়ের কালো ছায়া, কিন্তু সে হার মানেনি। অদম্য মনোবলে ভয়কে সে জয় করেছে। জীবনযুদ্ধ বলে একটা কথা অনেকেই শুনেছে, কিন্তু কজন তার স্বরূপ দেখেছে? মা, সেই তরুণী বিধবা তার সর্বশক্তি দিয়ে দুটি শিশুকে লালন করেছে। দুটি? একটি তার গর্ভের সন্তান, আর একটি অবহেলিত মুমূর্ষ স্কুল। দুটিই আজ বড় হয়েছে, সতেজ হয়েছে, আর আজই এতকাল পরে কালো ছায়ারা আবার নতুন করে ভয় দেখাতে চাইছে। স্কুল কমিটির সঙ্গে তোমার? কমিটি নয়, ওদের মধ্যে স্বার্থান্বেষী কেউ কেউ আমাকে অপদস্থ করে স্কুলটাকে নষ্ট করতে চাইছে। দুর্দিনে যাদের কোথাও দেখা যায়নি, আজ তাদের স্কুলের জন্য দরদ উথলে উঠেছে। কিন্তু পারবে না, ওসব মোকাবেলা করার পন্থা আমি জানি। ওদের সত্যের জোর নেই, একটু বাড়তি ঝামেলা বেড়েছে, ভাবনার কিছু নেই। কিন্তু বলো মা। না, এখন এই পর্যন্তই থাক। যেখানে যাচ্ছিলে যাও, সন্ধ্যার আগে ফিরো। আর শুধু মনে রেখো, তুমি বড় হয়েছ। আমার যা কিছু আশা আর আনুষঙ্গিক অপরিহার্য দুশ্চিন্তা, সমস্ত তোমাকে কেন্দ্র করেই। এ পর্যন্ত মাথা উঁচু করেই চলেছি। যেদিন যাবার ডাক আসবে, এমনি করেই যেতে চাই। মা, এত দেরি করলে পপি? আমি সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি। সন্ধ্যার মধ্যে তোমার বাসা ফিরতে হবে না? চলো চলো, বেরিয়ে পড়ি। কোথায়? মানে, আব্বা যেখানে ব্রিজের কাজ করছেন সেই নদীর ধারে বেড়াতে যাবার কথা ছিল না? আজ থাক জাহিদ। বারে, আমি আব্বাকে বলে গাড়িটা আনিয়ে রেখেছি। তাকে বলেছি পপিকে নিয়ে বেড়াতে আসবো, তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো আজ। তিনি কি আমাদের ব্যাপারে কিছু আন্দাজ করেছেন? করাই তো স্বাভাবিক, আমার তো তাই মনে হয়। কি সর্বনাশ, আমি তার সামনে যেতে পারবো না। এতে সর্বনাশের কিছু নেই। আব্বা আমার খুব খোলা মনের মানুষ। আমার ছেলেবেলায় আমাকে নিয়ে বন্ধুর মতো হুটুপুটি করতেন, সেই ধারা এখনো চলছে। তাছাড়া একদিন তো মুখোমুখি হতেই হবে। তা হয়তো হবে, কিন্তু আজ থাক প্লিজ। কেন, মন খারাপ? তোমার মা কিছু বলেছেন ঢাকা থেকে দেরি করে আসবার জন্য? না, সে তেমন কিছু নয়। তবে তোমাকে কি বলবো জাহিদ, আমি নিজেই বুঝতে পারছি না। আমার চিরদিনের চেনা মাকে আমারই কেমন যেন অচেনা লাগছিল। অদ্ভুত। তাই বোঝবার বয়স হবার পর থেকে আমার কেবলই মনে হয়েছে মা যেন একটা স্থায়ী ব্যথার বোঝা বুকের তলায় বয়ে নিয়ে চলেছে। ভেবেছি হয়তো স্কুলের ব্যাপার, হয়তো আত্মীয় স্বজনের ব্যবহার। তোমাকে কখনো কিছু বলেননি? না, মাঝে মাঝে আমার দিকে চোখ তুলে চাইতো, মনে হতো এই বুঝি কিছু বলতে যাচ্ছে। আমি উন্মুখ হয়ে উঠতাম, কিন্তু পরক্ষণে তার দৃষ্টি সুদূর প্রসারী হয়ে যেত, যেন আমি সামনে নেই। বর্তমান কালটাই তার কাছে অলীক হয়ে গেছে। তোমার ভয় করতো তখন? না, তখন না। তখন মায়ের চোখে দেখতাম কেমন যেন জল ভরা মেঘের ছায়া, আমার বুকের মধ্যে কি যেন একটা মোচড় দিয়ে উঠত। কিন্তু আজ 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 সে চোখে বিদ্যুতের ঝলক জ্বলে উঠতে দেখেছি। আজ আমি ভয় পেয়েছি, আমার বুকের মধ্যে কেঁপে উঠেছে। পপি, এর অনেকটাই হয়তো তোমার কল্পনা। হয়তো কিছু থাকতেও পারে যা আমরা কেউ জানি না।
জানার দরকারও নেই। যেটা আমরা নিশ্চয় করে জানি তা হলো আমাদের পরস্পরকে চাই। ঠিক? ঠিক, কিন্তু কিন্তুর কাঁটা তুলে ফেলো। এতদিনে নিঃসন্দেহে বোঝা গেছে আমরা কেউ নিছক চোখের নেশায় মেতে উঠিনি। ঠিক? বোধ হয় ঠিক। বোধ হয়। আচ্ছা, তাই সই। সুতরাং উদ্ভট কিছু করে আমরা নিশ্চয়ই খবরের কাগজের নিউজ আইটেম হব না। এবার চলো, আব্বা আমাদের আশা করবে। যেতেই হবে? যেতেই হবে। আব্বাকে বলেছি যে সন্ধ্যার আগে ফিরতে পারবো তো? পারবো। সন্ধ্যা আমাদের জন্য আজ মন্দ মন্থরে আসবে। চলো। চলো। সুন্দর, ভারী সুন্দর। শহরে এর দেখাই পাওয়া যায় না। কি সেটা? সব কিছু। ওই দিগন্তে ঝুঁকে পড়া মুক্ত আকাশ, এই হারিয়ে যাওয়ার পথ, দুই পাশে মাঠের উদার বিস্তার, ওই ডোবার পাড়ে বাঁশঝাড়ের আড়ালে ছোট ছোট ঘর, আম জাম তাল খেজুরের এলোমেলো জটলা পাকপাকালি, সব সব কিছু সুন্দর, তাই না পপি? হ্যাঁ, প্রকৃতির আপন হাতের দান। আমাদের হাজারো অবহেলার পরেও বাইরে থেকে সুন্দর বই কি, যদিও অন্তরে ওর অনেক বঞ্চনার ইতিহাস। প্লিজ পপি, তুমি আমার পাশে রয়েছো। এই দুর্লভ মুহূর্তে আমার ভালো লাগাটুকু নষ্ট করে দিও না। দুঃখিত জাহিদ, আর বলবো না। তোমার মনটা আজ কোথায় পপি? তোমার কাছে। তাহলে সুর মিলছে না কেন? মিলবে গো মিলবে, বক বক করে গাড়িটা খাদে নামিয়ে দিও না, তাহলেই করুণ সুরটা মিলবে ভালো। একেবারে ডুয়েট। না, সে ভয় নেই। আমি তোমার পাকা কাণ্ডারি। পাড়ের কড়ি ঠিক মতো পেলে ঠিকানা ভুল হবে না। আমার আছে কানা করি। ওই আমার গজমতি। এই যে, এই যে আমরা এসে গেছি। ওই তো আব্বা এদিকে এগিয়ে আসছেন। নেমে পড়ো। তোরা আসতে একটু দেরি করে ফেললি না জাহিদ? ফিরতে রাত হয়ে যাবে যে। আজ বেশিক্ষণ থাকবো না আব্বা। হ্যাঁ, আসবো বলেছিলাম তোমাকে, তাই। আব্বা, এই পপি। পপি? আশ্চর্য। এসো মা, এসো। আমরা এই ঘাসের জমিটায় বসি। ওদিকে বড় কাজের কোলাহল। থাক 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 থাক, আমি তোমাকে দোয়া করি মা। আজকাল এসব কেউ একটা বড় করে না, আদাব সালাম দিয়ে সেরে দেয়। কেমন যেন খট করে কানে লাগে। হয়তো আমরা পুরনো দিনের মানুষ বলেই মনে মনে হারানো মূল্যবোধ হাতড়ে বেড়াই। হ্যাঁ, আমার মা বলেন এসবেরও দাম আছে। তোমার মা বলেন? তোমার মা? চমৎকার। অবশ্য মা, অবশ্যই আছে। কিছু দেয়া কিছু নেয়া, শ্রদ্ধা নিবেদন স্নেহ আকর্ষণ করে, একটা অদৃশ্য বন্ধন গড়ে ওঠে। বড্ড বেশি কথা বলছি, তাই না মা? যাও, ওদিকে ঘুরে ফিরে সব দেখো। আমার আবল তাবল তোমাদের জন্য না। না না, আপনি বলুন। আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগছে। সত্যি বলছো মা? আপনার কাছে কি আমি মিথ্যে বলতে পারি? হ্যাঁ, আর জাহিদের কাছে? এন্তার আব্বা অনর্গল। এই, This is heavenly, these blissful moments. জানো মা পপি, সারাক্ষণ কাজের লোকজনের সঙ্গে চেঁচামেচি করে করে একসময় নিজের গলার স্বরটাকেই আমি চিনতে পারি না। মনে হয় রড সিমেন্ট ইট পাথরের মাঝে আমি একেবারে হারিয়ে গেছি। তারপর রাত্রে বাড়িতে ফিরে শুতে যাবার আগে কিছুক্ষণ কবিতা পড়ি, অনেক দিনের অভ্যাস। তখনই মনে হয় কাজের বোঝার নিচে চাপা পড়ে আমি গুঁড়িয়ে যাইনি, আমি আছি, আমি থাকবো। জানো আব্বা, ওই পপি খুব ভালো আবৃত্তি করে। তাই নাকি? প্রাণ ভরে শুনবো। না না, সে কিছু না, বাড়িয়ে বলছে। আমার মা নাকি ছাত্র জীবনে ভালো আবৃত্তি করতেন, বেশ সুনাম ছিল। আমি তার কাছে কিছু শিখেছি। তোমার মা এখন আর করেন না? না, তিনি কাজের তলায় পুরোপুরি চাপা পড়ে গেছেন। কি কাজ? স্কুলের। আব্বা, তোমার কিচ্ছু মনে থাকে না। তোমাকে বলেছিলাম না, পপির আম্মা এখানকার মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস। স্কুলটা তারই হাতে গড়া। পপির বাবা নেই। হ্যাঁ হ্যাঁ, বলেছিলি বই কি। হ্যাঁ, তোমাকে আরো বলেছিলাম পপির নানার বাড়ি সুবর্ণপুর। হ্যাঁ, কোন সুবর্ণপুর? কেন, আমাদের সুবর্ণপুর। তুই বলেছিলি? বলেছিলাম না? আমি আমি তখন কি করছিলাম? টেবিলের উপর ঝুঁকে পড়ে একটা প্ল্যান দেখছিলে, আর আমার কথায় হু হু দিয়ে যাচ্ছিলে। ও, তা তোমার নানার নাম কি পপি? তাকে সবাই আবেদিন স্যার বলেই জানতেন। আবেদিন স্যার? তোমার মায়ের নাম কি? রোকেয়া বেগম। রোকেয়া? মানে রোকেয়া বেগমের মেয়ে তুমি? তাই তো তোমাকে দেখেই অমন। আশ্চর্য, আশ্চর্য এই দুনিয়াটা। আব্বা,
এবার আমাদের যেতে হবে। সন্ধ্যা হয়ে এলো, পপির মা ভাববেন। হ্যাঁ হ্যাঁ, ভাববেনই তো, ভাববারই কথা। তাহলে আজ যাও মা, আবার আমাদের দেখা হবে, নিশ্চয়ই হবে, আর খুব শিগগিরই। এসো পপি। পপি, মা। এই ফিরলে? হ্যাঁ মা। সন্ধ্যা পেরিয়ে গেছে। কোথায় গিয়েছিলে? নদীর ধারে। যাক, তবু একটা বিষয়ে আশ্বস্ত হওয়া গেল। একটা মিথ্যে ঢাকতে 10টা মিথ্যের আশ্রয় নাওনি। মিথ্যে? বলে গিয়েছিলে নার্গিসদের বাসায় যাচ্ছ। কিছুক্ষণ আগে নার্গিস এসেছিল তোমার খোঁজে। একা গিয়েছিলে? না মা, সঙ্গে জাহিদ ছিল। সেই ছেলেটি যার সাথে একসঙ্গে ঢাকা থেকে এসেছো? হ্যাঁ মা, ওখানে জাহিদের আব্বার সাথে আলাপ হলো। চমৎকার মানুষ মা, আমাকে খুব আদর করলেন। এত সুন্দর কথা বলেন না, শুনতে খুব খুব ভালো লাগছিল। তোমার ভয় তাড়াতাড়ি চলে এলাম। ভয়? কি জানি, এরপরে হয়তো ভয়ঙ্কর দিনই অপেক্ষা করে আছে। লজ্জার, মা, পরাজয়। এমন করে বলছো কেন মা? আমি কোনো অন্যায় করিনি। আমি তা বলিনি, করলে আমার মন জানতে পারত। তবুও একদিন হয়তো ক্ষোভে অভিমানে তুমি আমাকে ঘৃণাই করবে। কখনো না, কখনো না। তার আগে যেন আমার মরণ হয়। ওরে চুপ চুপ, কি করে তুই এমন কথা আমার সামনে বলতে পারলি? তবে তুমি বা কি করে ভাবতে পারলে আমি কোনোদিন কোনো কারণে তোমাকে ঘৃণা করতে পারি? এমন কি অন্যায় তুমি করতে পারো মা? না, জীবনে কোনো অন্যায়ই আমি করিনি, এক বিন্দুও না। ভবিষ্যৎ আমাদের জন্য যাই বয়ে আনুক, এই সত্যে কখনো সন্দেহের ছায়া পড়তে দিও না। এই বিশ্বাস যেন তোমার অটুট থাকে। আমার বাবা, অগণিত ছাত্রের পরম শ্রদ্ধেয় আবেদিন স্যারের মেয়ে আমি। সেই আমার জোর, সেই আমার দুর্বলতা। আমি যে কিছু বুঝতে পারছি না মা। আমিও এখনই তোমাকে এর বেশি বোঝাতে পারবো না বলেই এই আপাত জটিলতা, এই কায়াহীন কষ্ট। তাহলে আমি বুঝতে চাই না, কিচ্ছু জানতে চাই না। তুমি শুধু আমার চিরদিনের চেনা মা হয়ে থাকো। তাই তো থাকতে চাই পপি, যদি তা সম্ভব হয়। কেন কেন সম্ভব হবে না মা? এই সহজ সম্পর্কের মধ্যে বাধা কোথায়? যদি কোনো কারণ না দেখিয়ে তোমাকে বলি, এই মুহূর্ত থেকে তুমি ওদের সঙ্গে আর কোনো সংস্রব রাখতে পারবে না। মা, তোমাকে এখন কেবল এটুকুই বলা যাবে, এ আমার একটা ডিপ রুটেড সেন্টিমেন্ট, যার সাথে আমার বাবার মর্যাদার প্রশ্ন জড়িত। পপি, পপিমা, পপিমা বাসায় আছো নাকি? কে? পপি, মা, তোকে বাইরে কে ডাকছে? মনে হয় জাহিদের আব্বা। তুই তাকে এখানে আসতে বলেছিলি? না মা। এর মধ্যে জাহিদের সাথে তোর দেখা হয়েছিল? হয়েছিল। যাও, ওকে স্কুলে আমার রুমে নিয়ে বসাও। তুমি যাবে না মা? যাব। এই যে মা পপি, বাসায় আছো তাহলে? আমি তো ভাবছিলাম। আপনি বসবেন, আসুন। চলো। ওদিকে না, এদিকে আসুন আমার সঙ্গে। ওদিকে মানে স্কুলে? জি। ও বেশ, চলো। আপনি বসুন। বসছি। এটাই তোমার মায়ের মানে হেডমিস্ট্রেসের রুম? জি। এখানেও ছাপ আছে? জি। না, ভাবছিলাম মানুষের চরিত্র মানে ব্যক্তিত্বের কথা। তোমার মা ভালো আছেন? জি, ভালো। স্কুল কেমন চলছে? এখন ভালোই। শুনেছি তোমার মাই নাকি এটাকে গড়ে তুলেছেন? মাকে একসময় খুব পরিশ্রম করতে হয়েছে এর পেছনে। আশ্চর্য, কে যে কোন পথে সার্থক হবে সে এক রহস্য। নইলে কে ভাবতে পেরেছিল তোমার মা সুবর্ণপুরের রোকেয়া। পপি, ঘরে গিয়ে রাজুর মাকে দিয়ে চা পাঠিয়ে দাও।
তুমি ঘরেই থেকো। আচ্ছা মা। পপিকে ডেকে চা আনতে বারণ করে দাও। চা খাও না? খাই, তবে এখানে বসে খাবো না। কেন? আমি কোনো হেডমিস্ট্রেসের কাছে মেয়ে ভর্তি তদবির করতে আসিনি। কিছু খেতে হলে রোকেয়ার ঘরে গিয়েই খাবো। আমি আজ শুধুই হেডমিস্ট্রেস। বাস, কেবল তাই, আর কিছু না? আর একটি মেয়ের মা। ও হ্যাঁ, তোমার মেয়ে পপি, ওকে সেদিন প্রথম দেখে আমি চমকে উঠেছিলাম। কেন? আমার মনটা এক ঝটকায় 2 যুগ পিছিয়ে গিয়েছিল সুবর্ণপুরে। ও ঠিক ও ঠিক তোমার সেদিনের প্রতিচ্ছবি। তুমি অন্য কথা বলো। কিন্তু আমি যে আজ এই কথা বলতে এসেছি রোকেয়া। কি কথা? তোমার পপিকে আমায় দাও, আমার জাহিদের জন্যে। তা হয় না। কেন হয় না রোকেয়া? ওর শিরায় রফিকুল্লাহ চৌধুরীর রক্ত, যার হাতে একদিন আমার বাবা অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন। কিন্তু সে যুগ তো বাসি হয়ে গেছে রোকেয়া। পরিবর্তনের স্রোতে খড়কুটোর মতো ভেসে গেছে। জাহিদ আজকের মানুষ, একেবারে অন্য ধরনের। মা মরা শিশুকে আমি নিজের কাছে রেখে বড় করেছি। ওকে আমি ভালো করে চিনি। সে খবর আমি রাখি না। তোমার হাতে নতুন যুগের মানুষ তৈরি হচ্ছে, আর তুমি কোনো খবর রাখো না? সে কখনো হতে পারে? যন্ত্রের মতো কাজ করে চলেছি। এর বাইরের সব অনুভূতি আমার মরে গেছে। এমন করে পাশ কাটিয়ে যেও না রোকেয়া। জীবনের একটা অতুলনীয় অধ্যায়, সে সুখেরই হোক আর দুঃখেরই হোক, তার স্মৃতি, তার সংবেদন কি মানুষের জীবন থেকে নিঃশেষে মুছে যেতে পারে? আমার কোনো স্মৃতি নেই। আশ্চর্য, আমি কি সেই রোকেয়ার সামনে বসে কথা বলছি যে একদিন আমার প্রতিটি মুহূর্তে সব কথা, সব কাজ মাধুর্যে ভরে দিয়েছিল? তৌফিক ভাই, যে একদিন সূর্যমুখীর মতো আকাশে মাথা তুলেছিল, সে আজ কি করে তার সমস্ত বিচার বুদ্ধি, সব সংবেদনশীলতা শামুকের শক্ত খোলায় নিঃশেষে গুটিয়ে নিতে পারে? আশ্চর্য, আশ্চর্য। রাজুর মা, ট্রেটা টেবিলের উপর নামিয়ে দিয়ে তুমি যাও। নাও, খাও। দাঁড়াও, সেদিন একজন লোকের স্বেচ্ছাচারিতার জন্য আমাদের দুজনের জীবন বিধ্বস্ত হয়ে গেছে। আর আজ তোমার অহেতুক অবুঝ জেদের বশে এই মুক্ত যুগের 2টি তরুণ জীবনে সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাতে চাও? যুগের বিবর্তনে মন মানসিকতার পরিবর্তন হয়, এ খবরও কি তোমার কাছে পৌঁছয়নি বলতে চাও? পপির মুক্ত ইচ্ছায় আমি বাধা দেব না, তাকে শুধু আমার অভিমত জানিয়ে দিয়েছি। কিন্তু তোমাকে ব্যথা দিয়ে পপি এক পাও এগুবে না, এ কথা জাহিদকে সে বলে দিয়েছে। তাতে তার যত কষ্টই হোক। তুমি কি তোমার একমাত্র মেয়েকে দুঃখের উত্তরাধিকার দিয়ে যেতে চাও? চুপ করো, তুমি চুপ করো তৌফিক ভাই। এভাবে আমাকে দুর্বল করার চেষ্টা করো না, এ তোমার অন্যায়। আমি নিরুপায়। দুর্বল তোমাকে করা যাবে না, সে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। মানুষ অন্ধ আক্রোশে বারবার ভুল করে, তাতে ক্ষয়ক্ষতি যাই হোক। তবু কিছু যুক্তি তুলে ধরলাম তোমার বিবেচনার জন্য। চলি। সে কি, এসব পড়ে রইল? কিছুই তো মুখে দিলে না। না, ওগুলো না। খেতে হলে এবং সম্ভব হলে একদিন তোমার ঘরে এসে ডাল ভাত খেয়ে যাব। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আজ ব্রিজের একটা জটিল অংশের কাজে হাত দিতে হবে। ঝুঁকিও আছে যথেষ্ট। এটার উপরই আমার কাজের সাফল্য নির্ভর করছে। ওরা সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। ইচ্ছে হলে পপিকে বলো, তার জন্য আমার বুক মায়ায় ভরে আছে। এতকাল পরে এসে এমনি করে চলে গেলে, আর একটু থেকে আরো কিছু তিরস্কার করে আমাকে আরো ছোট করে দিয়ে গেলে না কেন? পপি, পপি, তোর নাম ধরে কে ডাকাডাকি করছে পাপি? জাহিদের গলা। এই রাত্রে? এসবের অর্থ কি? আমি কি করে জানবো? একটিবার দরজাটা খোলো পপি। আমি একটা সংবাদ দিয়ে চলে যাব, একটা দুর্ঘটনার সংবাদ। দুর্ঘটনা? পপি, শিগগির বাইরে দরজাটা খোল, আমি আসছি। আচ্ছা। কি হয়েছে জাহিদ? কোথায়? কার? ব্রিজের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার আব্বার ওখানে অজ্ঞান হয়ে গেছিলেন, এখন হসপিটালের কেবিনে আছেন। জাহিদ, কি হয়েছে তার? এখন কেমন আছেন? খুলে বলো, ভয়ের কিছু? ডাক্তাররা এখনো পরিষ্কার কিছু বলেননি। মাথায় আঘাত লেগেছে, শরীরেও নানা জায়গায়,
তবে সেগুলো ভয়ের কিছু নয়। মাথার এক্সরে রিপোর্ট পেলে সঠিক বোঝা যাবে। জ্ঞান ফিরেছে? ফিরেছে। প্রথম কথাই বললেন, পপি কোথায়? পপি আসেনি? আমি আমি যাব মা। জাহিদ, তুমি কি গাড়ি নিয়ে এসেছো? জি। তাহলে তুমি গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। আপনি যাবেন? যাব বই কি বাবা। চলো জাহিদ। আব্বা, আব্বা। কে? ও, জাহিদ। হ্যাঁ, আব্বা ওরা এসেছেন। কারা এসেছেন? পপি আর ওর আম্মা। পপি এসেছে? কই, কোথায়? এই যে আমি। অত দূরে কেন? এসো মা, আমার কাছে এসো, এই বিছানার পাশে বসো। আহা, আপনি নড়বেন না, আমি বসছি। তোমার হাতখানা আমার কপালে একটু রাখো তো মা। মাথাটা মাথাটা আহ, কি ঠান্ডা আর নরম তোমার হাত। ডাক্তাররা কেবল গাদা গাদা ওষুধ গেলায় রোগীকে, ওরা শুধু ওই জানে। পপি, জাহিদ, তোমরা একটু বাইরে যাও তো। চলো পপি। মাথার এক্সরে রিপোর্ট পাওয়া গেছে? হ্যাঁ, তোমরা আসার একটু আগে ডাক্তার এসেছিলেন। কি বললেন? ভয়ের কিছু নেই, স্কাল বা ব্রেনের কোনো ক্ষতি হয়নি। কয়েকদিন বিছানায় থাকতে হবে, আমার কাজ পিছিয়ে যাবে। এত ঝুঁকি নিয়ে তুমি কাজ করো কেন? কি আসে যায়, ঝুঁকি এড়াতে গেলে জীবনকেই পাশ কাটিয়ে যেতে হয়। তোমার তো নিশ্চয়ই অনেক লোক রয়েছে, তাদের দিয়ে কি এসব কাজ হয় না? হয়তো হয়, কিন্তু অন্যকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকাই কি ঠিক? তোমার জীবনের কোনো দাম নেই? হয়তো এখনো কিছু আছে। তবে চুপ করে আছো কেন? কি বলবো, আদৌ কিছু বলবো কিনা তাই ভাবছি। তুমি বলো, আমি শুনবো। এখানে এসেছিলাম ছোট অথচ দুরন্ত একটি নদীর ওপর ব্রিজ তৈরি করতে। দ্বৈত প্রকৃতির নদী, বাইরে থেকে সহজ, সুন্দর, সাবলীল, কিন্তু গভীরে ওর অন্য রূপ। থাক সে প্রসঙ্গ। পপির কথা জাহিদের কাছে অনেক শুনেছিলাম। আমি কখন কোথায় থাকি তার ঠিক নেই, তাই এতদিন চাক্ষুষ দেখা সম্ভব হয়নি। সেদিন এখানে ওকে দেখেই আমি চমকে উঠেছিলাম, আর পরিচয় পেয়ে মনের দিগন্তে জেগে উঠেছিল একটা নিরাবয়ব সেতু, যা দুই যুগের ব্যবধানকে কোন মায়া বলে অস্বীকার করে নতুন স্বপ্নের আশ্বাস উজ্জীবিত করে তুলেছিল। তুমি একসঙ্গে এত কথা বলো না। আমাকে বলতে দাও রোকেয়া। সঙ্গে সঙ্গেই মনে হলো এখানেও অস্তিত্ব রয়েছে এক কঠিন বাধার, এক ক্ষুব্ধ মানুষের। সে কি আমার আশার কোনো মূল্য দেবে? এক দুরন্ত নদী আর এক প্রস্তর কঠিন নারী, তারা কি আমার সেতু বাঁধবার স্বপ্ন সফল হতে দেবে? আর বলো না তৌফিক ভাই, তোমার স্বপ্ন সফল হোক, আমি হার মানছি। না না, হার জিতের কথা না রোকেয়া, এখানে হার জিতের কথাই অবান্তর। তা ঠিক, হার মেনেছিলাম আমরা দূর অতীতে নির্বোধ অহংকারের কাছে। ঠিক তাই রোকেয়া, আর আজ যারা দুর্মর প্রাণের দাবি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তাদের যাত্রাপথ সুগম করে দিয়ে আমাদের ব্যর্থ অতীতের কিছু ক্ষতিপূরণ করতে পারি মাত্র, সেই হবে আমাদের অনন্ত যাত্রার অমৃত সম্বল। তাই হোক তৌফিক ভাই, তোমার মহৎ মনের উদার বিস্তৃতির কাছে আমি নতি স্বীকার করছি। তুমি আমার চেয়ে অনেক বড়। না না রোকেয়া, ও কথা বলো না। তোমার দুর্জয় মনোবলকে আমি শ্রদ্ধা করি। আমার
একগুয়েমিও বলতে পারো। না না, সবলা নারী সমাজকে সতেজ করে। আমার কাছে তুমি অনন্যা। হয়েছে, থাকো সব। এই বয়সে আমাকে আর নতুন করে লজ্জা দিও না। বয়স? হ্যাঁ, তা হয়েছে বই কি। তবু এই প্রান্তিক অবকাশে আমাকে একটু প্রগল্ভ হতে দাও রোকেয়া। মনে নেই কবির কথা? পৌষের পাতা ঝরা তপবনে আজি কি কারণে টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস। নাই লজ্জা নাই ত্রাস, চঞ্চলিয়া শীতের প্রহর শিশির মন্থর। বহুদিনকার ভুলে যাওয়া যৌবন আমার সহসা কি মনে করে পত্র তার পাঠায়েছে মোরে উচ্ছৃঙ্খল বসন্তের হাতে। প্লিজ তৌফিক ভাই। ওকে 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 ওল্ড গার্ল। আচ্ছা, তুমি যখন জ্ঞান ফিরে পেয়ে পপিকে দেখতে চেয়েছিলে, তখন আমার কথা একবারও মনে হয়নি? হয়তো হয়েছিল। তাহলে জাহিদকে বলনি কেন সে কথা? ওরে বাবা, বলবো কোন সাহসে? তাছাড়া জানতাম কান টানলেই মাথা আসবে। চুপ, আস্তে, ছেলে মেয়ে বাইরে রয়েছে না। পপি, শুনতে পাচ্ছ? পাচ্ছি। ব্যাস, কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের জিত হয়েছে। কি করে জানলে? বোকা মেয়ে, তা না হলে হেডমিস্ট্রেসের সামনে অমন করে কেউ হাসতে পারে? এই, তুমি না, তুমি একটা ইডিয়েট। এই এই চুপ। ভেতরে মা বাবারা রয়েছে না? নিশি মৃগয়া নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বাবা মাসুদ আলী খান, মা মাধুরী চট্টোপাধ্যায়, জাহিদ আসাদুজ্জামান নূর, পপি রিনা সুলতানা, রোকেয়া এবং তৌফিকের ভূমিকায় অভিনয় করেছেন কেয়া চৌধুরী ও সৈয়দ হাসান ইমাম। শব্দগ্রহণে মাইনুল হক, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল মালেক খান।